को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার 2টা স্টার্ট করব ফিজিক্যাল সায়েন্সে, যেটা হচ্ছে বল ও গতি। ওকে, তো আজকে বেসিক্যালি আমরা গতি নিয়ে আলোচনা করব। গতি কী, হ্যাঁ, সেটা আমরা দেখব। ওকে, তো আমাদের ফার্স্টে রয়েছে স্থিতি ও গতি, গতির আন্ডারে। তো স্থিতি কী আর গতি কী, বা স্থিতিশীল বস্তু বা গতিশীল বস্তু, এই সমস্ত কিছু আমরা দেখব। তো দেখো, এখানে একটা ছবি রয়েছে কেস ওয়ানে কী বলছে, কী রয়েছে কেস ওয়ানে, দেখো রয়েছে একটা গাড়ির ছবি দেওয়া আছে। একটা পয়েন্ট, ধরো এই পজিশানটা হচ্ছে এতে একটা গাড়ি রয়েছে। ওকে, টাইম 1 সেকেন্ড, ধরো টাইম 1 সেকেন্ড রয়েছে। ওকে, কেস টু তো সেম, এরকম একটা গাড়ি আছে, এটাকে বি পয়েন্ট দিয়ে ডিনোট করা হয়েছে, এখানেও টাইম 1 সেকেন্ড। ওকে, এবার টাইমটা বাড়ানো হলো, ধরো টাইম এগোলো আরও ইজিভাবে যদি বলি, ধরো এখানে 1 সেকেন্ড বলা আছে, ধরো এখানে ঘড়িতে বাজে 1টা, এখানে টাইম 1টা, এখানেও টাইম 1টা ঘড়িতে বাজে, সেটাই বেড়ে ধরো টাইম এগোলো, বেড়ে ধরো 1:10 হলো। এখানে সেকেন্ডে বুঝিয়েছে, জাস্ট এখানে 9 সেকেন্ড বেড়েছে, তো এখানে টাইম 10 সেকেন্ড হয়েছে, এরকমই বেড়ে ধরো 1:10 হলো। দুটো ক্ষেত্রেই তখন কি চেঞ্জ হলো, এই গাড়িটা বি থেকে B1 এই পজিশানে আসলো। ওকে, কিন্তু সেই একই টাইমে এই গাড়িটা যেখানে ছিল ওখানেই, মানে যেরকমভাবে ছিল ওখানেই রয়েছে, এর কোনো চেঞ্জ হয়নি পজিশানে, এগোয়নি, পেছনেও যায়নি, সামনেও যায়নি, কিচ্ছু হয়নি। তো এটা হচ্ছে মেন ডিফারেন্স দুটোর মধ্যে। ওকে, তো এবার কোনটা কী বা এতে কী বোঝা যায়? তো প্রথমে একটা টাইম ছিল নির্দিষ্ট, টাইম বাড়লো, অবভিয়াসলি টাইম তো বাড়তে থাকে। সময় বাড়ার সাথে সাথে কী হলো, এই গাড়িটার পজিশনে কোনো চেঞ্জ হলো না, অর্থাৎ এই গাড়িটার অবস্থার কোনো পরিবর্তন হলো না। ওকে, যে পজিশনে ছিল, যে অবস্থানে গাড়িটা ছিল, ওই অবস্থানেই রয়ে গেছে। তো এই গাড়িটাকে আমরা বলবো স্থিতিশীল বস্তু, আর এই যে ধর্মটা বা যে অবস্থাটা, সেটাকে আমরা বলবো স্থিতি। এটা হচ্ছে স্থিতি অবস্থা, বা ইংলিশে বলা হয় রেস্ট। ওকে, কেস টুতে কী হলো, এখানে টাইম ছিল, টাইম বাড়লো, 1 সেকেন্ড ছিল 10 সেকেন্ড হলো, বা আমি যেটা বললাম আরও ইজি করে বোঝার জন্য, 1টা ছিল 1:10 হলো। ওকে, তো টাইম বাড়ার সাথে সাথে গাড়িটার পজিশন চেঞ্জ হলো, অর্থাৎ অবস্থান পরিবর্তন হলো। ওকে, তো এটাকে বলা হয় গতিশীল অবস্থা, বা এটাকে বলা হয় ধর্মটাকে গতি, মোশন। ওকে, তো স্থিতি আর গতি অবস্থা দুটো বোঝা গেল। সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতি বলা হয়, আর সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকেই গতি বলা হয়, সেই ধর্মটাকেই। ওকে, তো এবার আমরা দেখব গতি ক ধরনের হয়। বেসিক্যালি স্থিতিটা নিয়ে আমাদের এখন অত ডিটেলসে কোনো কিছু নেই, আমাদের মেন চ্যাপ্টারটা বল ও গতি, তোমরা বুঝতেই পারছো। জাস্ট গতির ধারণাটাকে বোঝানোর জন্য স্থিতিটাকে একটু জাস্ট এখানে ইনক্লুড করা হয়েছে, যে স্থিতিটা কি সেটা বুঝতে পারলে গতিটা ইজিলি বোঝা যাবে, তার জন্য। তো স্থিতি নিয়ে আমাদের এখন কোনো অত কিছু নেই, আমরা মেন যেটা গতিটা নিয়ে পড়বো, গতি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের দেখতে হবে কী কী প্রকারের গতি আছে। ওকে, একটা হচ্ছে চলন গতি, দ্যাট ইজ ট্রান্সলেশনাল মোশন। মোশন মানে গতি, ট্রান্সলেশনাল মানে চলন। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আবর্তন গতি, 2 টাইপস, রোটেশনাল। আবর্তন গতিটার সাথে এই টার্মটার সাথে আমরা আশা করি সবাই পরিচিত, পৃথিবীর আবর্তন গতি বলা হয় রোটেশনাল মোশন। ওকে, এবার কোনটা কি, ফার্স্টে আমরা চলন গতিটা নিয়ে আলোচনা করি। চলন গতিটা কি? তো এই ছবিটাকে দেখো, এই ছবিটাতে গাড়িটা এখানে ছিল T1, এখানে ছিল, তো T10 হলো, বেড়ে 9 সেকেন্ড বাড়লো,
তো 10 সেকেন্ড হলো, তখন গাড়িটা এই পজিশনে আসলো। ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই পজিশন, দুটো পজিশনে আসলো। তো এটা তার মানে গতি হলো, আমরা বুঝতেই পারছি এটা গতি। কিন্তু এবার এখানে একটা জিনিস দেখো, এবার এই গাড়িটার মধ্যে একটা পয়েন্ট লক্ষ্য করো। ধরো আমরা একটা পয়েন্ট ধরলাম এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরলাম, সেম ওই পয়েন্টটাই A1 এখানে। ওকে, তো এটা একটা স্ট্রেট লাইন হলো, দুটোকে যদি যোগ করি, সেখানে একটা পয়েন্ট ধরলাম এখানে বি, এখানে সেই পয়েন্টটা ধরা হয়েছে B1, এটাকে যোগ করলাম। এইবার চলন গতি তাকেই বলবো যদি এই দুটো সরলরেখা পরস্পর সবসময় সমান্তরাল হয়। অর্থাৎ যদি কোনো বস্তুর গতি এরকম ধরনের হয় যে বস্তুটির মানে যে কোনো পজিশান, যে কোনো অবস্থানে রয়েছে, সেই রকম অবস্থানে থাকাকালীন দুটো অবস্থান, এখানে একটা পজিশান, এখানে একটা পজিশান, দুটো পজিশানে রয়েছে। তো এবার দুটো পজিশানের মধ্যে বস্তুর মধ্যস্থ, মানে বস্তুর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট বা যে কোনো বিন্দু যদি আমরা কল্পনা করি, সেটাকে যদি একটা সরলরেখা দিয়ে দ্বারা যুক্ত করা হয় কাল্পনিক, তো সেটা যদি সবসময় সমান্তরাল হয়, অর্থাৎ এখানে একটা পয়েন্ট এ এই পজিশানে যেটা ছিল, মানে এটা পূর্বের পজিশান, এখন যখন T10 এটা পরের পজিশান, পরে এখানে এসছে। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে এ, এখানে A1, সেই পয়েন্টে সরলরেখা দ্বারা যুক্ত করা হয়েছে B1, আরও পয়েন্ট হতে পারে, অসংখ্য পয়েন্ট থাকবে। একটা মানে একটা পথের মধ্যে অসংখ্য তো একটা মানে বিন্দু থাকতে পারে। তো এই এ থেকে A1 সরলরেখাটা যেটা আছে, A to A1 ইজ প্যারালাল, মানে সমান্তরাল B1। এই সরলরেখাটা আরও যে তিনটে চারটে হলে চারটে, তো পরস্পরকে সমান্তরাল হতে হবে, তারা কখনো ক্রস করবে না। ওকে, পরস্পরকে সমান্তরাল হতে হবে। যদি এরকম ধরনের গতি হয় তো সেটাকে বলা হয় চলন গতি। ওকে, চলন গতি আবার দু প্রকারের হয়। একটা হচ্ছে গিয়ে সরল চলন গতি, একটা হচ্ছে বক্র চলন গতি। ওকে, সরল চলন গতি আর বক্র চলন গতি। ওকে, তো ফার্স্টে দেখা যায় সরল চলন গতিটা কি। তো এই ছবিটা দেখো, সরল চলন গতি কি, তাহলে আমরা এই ছবিটা থেকে বুঝতে পারবো। তো এখানে দেখো, প্রথমে একটা বস্তু ছিল এখানে T1 সেকেন্ড, তখন বস্তুটা কোথায় ছিল, এক্স পজিশনে ছিল। T যখন 5 সেকেন্ড হলো বেড়ে, তখন ওয়াই পজিশনে আসলো। T যখন 10 সেকেন্ড, তখন জেড পজিশনে আসলো। এখানে দেখো বস্তুটা কিভাবে চলেছে, সম্পূর্ণ একটা সরল রেখায় চলেছে, স্ট্রেট লাইন। তো এরকমভাবে যদি চলে, আর যেহেতু এটা চলন গতি, এবার দেখো তিনটে বিন্দু এখানে আমরা কল্পনা করেছি, বস্তুটার মধ্যস্থ যে কোনো তিনটে বিন্দু। তো দেখো প্রত্যেকটা যেটা A1 A2, এই স্ট্রেট লাইনটা মানে A থেকে A2, বি থেকে B2, সি থেকে C2, তিনটে সরলরেখা পরস্পর সমান্তরাল। তো এটা চলন গতি আমরা বুঝতে পারছি। এবার কী প্রকার চলন গতি সেটা বোঝার জন্য দেখো বস্তুটা কীভাবে চলেছে, যেহেতু সরল রেখায় চলেছে, তার জন্য এটাকে বলা হবে সরল চলন গতি। ওকে, এটাকে বলা হবে সরল চলন গতি। অর্থাৎ এতে কি বোঝা যায়, সরল রৈখিক পথে বস্তুর চলন গতিকে বলা হয় সরল চলন গতি। ওকে, এবার দেখা যায় বক্র চলন গতি। দেখো বক্র চলন গতি, এই ছবিটাকে দেখো, ডায়াগ্রামটা, T1 সেকেন্ড বস্তুটা ছিল এখানে, দেন T যখন 5 হলো বস্তুটা ওই পজিশনে আসলো। ওই পজিশনে কীভাবে আসলো, সরল রেখায় কি এসেছে না, হালকা করে বেঁকে এসেছে। ওকে, T যখন 10 হলো, তখন বস্তুটা আবার একটু বেঁকে গেল। ওকে, তো এরকমভাবে যদি বক্রপথে চলতে থাকে বস্তুটা, এবার করে বেঁকে যদি চলতে থাকে বক্রপথে যদি চলে, তো বক্রপথে যদি বস্তুর চলন গতি হয়, তাহলে তাকে বলা হয় বক্র চলন গতি। এবার চলন গতি, এবার তোমাদের মনে হতে পারে এটা তো চলন গতি কী করে, হয়তো সরলরেখা, মানে এটা তো সরলরেখা নেই, মানে এখানে যে রেখাটা আমরা পাচ্ছি, তো সেটা কি পরস্পর সমান্তরাল? হ্যাঁ, পরস্পর সমান্তরাল। কারণ কি, দেখো আমরা বলি সবথেকে সাধারণ উদাহরণ কি, সমান্তরাল সরলরেখার রেল লাইন। তো রেল লাইন কি সব জায়গায় স্ট্রেটভাবে যায়, অনেক জায়গায় তো এটা এবার করে বেঁকেও তো যায়।
তো এই যে যে বেঁকেছে, এটা যেভাবে বেঁকেছে এটাও তো সেভাবেই বেঁকবে। তো এইটাকেও যদি টানা, ওটাও পরস্পর কোনোদিন মিলবে না। তো এখানেও সেম ধারণাই। তো এখান থেকে এ থেকে A1, আর সব আমি বলেছিলাম চলন গতি যখন বোঝাচ্ছিলাম তখন যে কোনো দুটি, এবার যদি এটার সাথে এটা টোটালটা করা তাহলে হবে না, যে কোনো দুটি পজিশন, এটা একটা পজিশন, মানে আমাদের দুটো পজিশনকে নিয়ে দেখতে হবে, দুটো পজিশনের বস্তুটির মধ্যস্থ যে কোনো বিন্দু সংযোগ সরলরেখা। তো A1, B1, C1। এবার যদি আমরা এখান থেকে A1 নিই, এখান থেকে B1 B2 নিই, তাহলে তো দুটো পরস্পর তো ক্রস করেই যাবে। এরকম করলে হবে না, যে কোনো দুটো পজিশন নিতে হবে, হয় এই দুটো, নয় এই দুটো, নয় এই দুটো। এই দুটো নিলে তখন এখান থেকে টোটালটা টানতে হবে, বি থেকে এটা থেকে এটা। ওকে, তো এইভাবে যদি বস্তু চলতে থাকে, অর্থাৎ বক্রপথে যদি বস্তুর চলন গতি হয় তাহলে সেটা বক্র চলন গতি। ওকে, এবার আমরা দেখব আবর্তন গতি, যেটা সেকেন্ড টাইপ ছিল গতি, আবর্তন গতি বা রোটেশনাল ফোর্স। ওকে, তো আবর্তন গতি কাকে বলে, বা সবথেকে ভালো এখানে বোঝানোর জন্য, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে না, এ ধরো সূর্য রয়েছে, ওকে, তো পৃথিবী কি করছে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে। ওকে, তো এতে কি বোঝা যায়, সূর্যকে যদি আমরা একটা বিন্দু ধরি, একটা পয়েন্ট, যদি কোনো বস্তুর গতি এমন হয় যে বস্তুটা কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে, মানে কোনো একটা বিন্দু ওকে কেন্দ্র করে ঘুরছে, ওর চারিদিকে, কোনো একটা বস্তু যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তাহলে তাকে আবর্তন গতি বলা হয়। এবার শুধু কি পৃথিবী সূর্যের ওপর ঘুরছে, মানে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সে তো নিজের অক্ষের ওপরে ঘুরছে, তো সে নিজের অক্ষের ওপরে একটা বিন্দু ধরে নিয়েছে। আমরা জানি না পৃথিবীর আবর্তন গতি যখন সংজ্ঞা বলা হয় ভূগোলে, তখন বলি না পৃথিবী নিজের অক্ষের ওপর একটি বিন্দুকে কেন্দ্র করে ঘোরাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি। তো পৃথিবী নিজের অক্ষের মধ্যে, মানে নিজের মধ্যে একটা বিন্দুকে ধরে নিয়েছে, ওই বিন্দুটাকে কেন্দ্র করে সে নিজের ওপরেও ঘুরছে, নিজের অক্ষের ওপর, তো সেটা হচ্ছে আবর্তন গতি। এবার এর থেকে দেখো আবর্তন গতি প্রকারভেদটাও আমরা বুঝতে পেরে গেছি অলরেডি। সেটা কি, এক প্রকার আবর্তন গতি কী হতে পারে, যখন কোনো একটা বস্তু নিজস্ব কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, নিজের ওপরের কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, সেটা এক প্রকার হতে পারে। আরেকটা হতে পারে বাহ্যিক কোনো বিন্দু। ওকে, বাহ্যিক কোনো বিন্দু বলতে যেমন এখানে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ কোনো একটা বস্তু যখন বাহ্যিক একটা বিন্দু রয়েছে সেটাকে কেন্দ্র করে ওটার চারিদিকে ঘুরছে, সেটা একটা প্রকার হতে পারে। তো কোনটাকে কি বলে, যখন কোনো বস্তু বাহ্যিক কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তাকে বলা হয় বৃত্তীয় গতি, এটাকে বলা হবে বৃত্তীয় গতি। ওকে, যখন কোনো বস্তু বাহ্যিক একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে ঘুরছে, সেটা হলো বৃত্তীয় গতি। আর এটা যেটা পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরছে, অর্থাৎ যখন কোনো বস্তু নিজের মধ্যে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘোরে, নিজের অক্ষের ওপর ঘোরে, একটা বিন্দুকে কেন্দ্র করে নিজের অক্ষের ওপর ঘোরে, সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। এটা হচ্ছে গিয়ে ঘূর্ণন গতি। ওকে, তো আরও একটা উদাহরণ ঘূর্ণন গতির হতে পারে, ওপরে যে আমাদের সিলিং ফ্যান ঘোরে, সিলিং পাখা যেটা, সেটা কিভাবে ঘোরে, পাখা থাকে। ওকে, তো ওটাও তো নিজের মধ্যে একটা কেন্দ্র ধরে নিয়েছে, সেটাকে কেন্দ্র করে নিজের অক্ষের ওপর ঘুরছে, তো এটা এক প্রকার ঘূর্ণন গতি। তো আবর্তন গতি কি আর আবর্তন গতি প্রকারভেদ বোঝা গেল। ওকে, তো নেক্সট একটা আছে, দেখবে এই যে আমরা পড়লাম গতির আন্ডারে যে দু ধরনের গতি রয়েছে, চলন গতি আর আবর্তন গতি। এবার ওদের সাবপার্টগুলো দেখলাম, তো শুধু কি এই ধরনের গতি হয় না, আরও গতিও হতে পারে, তো সেগুলো কেন দেওয়া হয়নি বেসিক্যালি। আর যা বাদ বাকি যা গতিগুলো আছে, যে প্রকার গতিগুলো, সেগুলো এই চলন গতি প্লাস আবর্তন গতি টোটালটাকে মিক্স করে করা হয়। আবর্তন গতি টোটালটাকে মিক্স করে ওই গতিগুলো বের করা হয়। ওকে, তো একটা আরেক প্রকার গতি আমরা একটু দেখব। এটা বেসিক্যালি মানে গতির মেন টাইপ না, আমরা দেখব
মিশ্র গতি। তো মিশ্র গতি কাকে বলে? মিশ্র গতি মানে হচ্ছে চলন গতি প্লাস ঘূর্ণন গতি। সব থেকে সাধারণ উদাহরণ বলা যেতে পারে, যেটা একটু আগে বললাম, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘোরা। তো ফার্স্টে আমরা দেখি ঘূর্ণন গতিটা। দেখো ঘূর্ণন গতিটা কি বললাম? কোনো একটা বস্তু যখন নিজের মধ্যে একটা বিন্দুকে কেন্দ্র ধরে নেয়, কারণ পৃথিবী নিজের মধ্যে একটা কেন্দ্র ধরে নিয়েছে একটা বিন্দুকে, সেটাকে কেন্দ্র করে ও নিজের অক্ষের ওপর ঘুরছে। ওকে, তো এটাই হচ্ছে ঘূর্ণন গতি। তো পৃথিবী তো তাই করছে, যার ফলে দিন রাত হচ্ছে, আমরা জানি। তো পৃথিবী এই যে ঘূর্ণন গতি, এখানে ঘূর্ণন গতিটা হচ্ছে। এবার ঘূর্ণন গতিটা যখন চলছে, যখন পৃথিবী ঘূর্ণন গতিটা কমপ্লিট করছে, তখন কি সূর্যের চারিদিকে ঘোরা বন্ধ করে দিচ্ছে? করছে না। বা যখন সূর্যের চারিদিকে ঘুরছে তখন কি ঘূর্ণন গতিটা বন্ধ করে দিচ্ছে? করছে না। মানে ঘূর্ণন গতিও কমপ্লিট করছে সে, আবার সূর্যের চারিদিকেও ঘুরছে, অর্থাৎ একটা চলন গতিও কমপ্লিট করছে। এখানে কি চলন গতিটা সরলরৈখিক না, এখানে এটা বক্রচলন গতি কমপ্লিট করছে পৃথিবী। ওকে, তো এবার চলন গতিটা কীভাবে? ও বক্রপথে চলছে। এখানে একটা বিন্দু ধরি, এখানে একটা বিন্দু ধরি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এই A1 B1, এই যে A1 যে সরলরেখাটা আছে সেটা তো B1 এর সাথে সমান্তরাল। তাহলে আমরা কি জেনেছিলাম? যদি কোনো বস্তুর দুটো পজিশনের মানে দুটো পজিশনের মধ্যে বস্তুটার মধ্যস্থ যে কোনো দুটো বিন্দু, কমপক্ষে দুটো নিতে হবে আমাদের সমান্তরাল সরলরেখা বের করার জন্য। তো মধ্যস্থ বিন্দুগুলির যে সরলরেখা আমরা পাবো যোগ করলে, সেগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাকে বলা হয় চলন গতি। হ্যাঁ, এবার এখানে বলা যেতেই পারে, এখানে যেহেতু মানে পৃথিবী বাহ্যিক একটা বিন্দু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তো এটা এক প্রকার বৃত্তীয় গতি। হ্যাঁ, এখানে বৃত্তীয় গতিটাও ঘটছে। তার সাথে কি বৃত্তীয় গতিটা কী প্রকার? মানে চলন গতি যদি আমরা দেখি, তো সেটা একটা বক্র চলন গতি, চলছে তো বক্রপথে। কারণ আমরা যা আগে পড়ে আসছিলাম যে পৃথিবী সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, ভূগোল আমরা পড়েছি। তো উপবৃত্তাকার কক্ষপথ মানে সেটা বেসিক্যালি একটা মানে বৃত্তাকার, বৃত্ত মানে ওটা অবভিয়াসলি বক্র, তো বক্রপথে চলছে। কিন্তু চলন গতি এটা কি? কিন্তু এটা চলন গতিও হচ্ছে, কারণ পৃথিবী এই পজিশনে রয়েছে, এই পজিশনে গেল, ঠিক আছে, এই পজিশন থেকে ওই পজিশনে গেল, বক্রপথে গেল। কিন্তু পৃথিবীর এই দুটো পজিশনের মধ্যে দুটো বিন্দু যদি আমরা কল্পনা করি, দুটোকে যোগ করি বিন্দুগুলোকে পরস্পর, হ্যাঁ, যেমন A1 যোগ করলাম, B1 যোগ করলাম, সরলরেখা যেটা পাচ্ছি সেটা সমান্তরাল। তো এটা একটা চলন গতি। কী চলন গতি? যেহেতু বক্রপথে চলছে তাই বক্র চলন গতি। তো এখানে চলন গতি একটা আছে, বক্র চলন গতি তো চলন গতিরই আন্ডারে। তো চলন গতি হচ্ছে প্লাস একটা ঘূর্ণন গতিও হচ্ছে। হ্যাঁ, বৃত্তীয় গতি হচ্ছে এখানে। তো বেসিক্যালি চলন গতি আর ঘূর্ণন গতি হচ্ছে, তো মিলে হয় মিশ্র গতি। ওকে, তো আজকে আমরা কী জানলাম? আজকে আমরা ফার্স্টে জানলাম স্থিতীয় গতি কী। বলগতি চ্যাপ্টারে স্থিতীয় গতি নিয়ে আলোচনা করলাম, স্থিতীয় গতির ধারণা জানলাম, স্থিতি কী গতি কী জানলাম বেসিক্যালি। তারপর আমাদের মানে স্থিতিটা জাস্ট জানলাম যে স্থিতিটা কী। তারপর আমরা কী করলাম? গতির বিভিন্ন প্রকারভেদ, গতি কী, গতির ধারণাটা আমরা ইনডেপথে ঢুকলাম, কারণ আমাদের স্থিতি বেসিক্যালি অত কিছু নেই, মানে স্থিতিটা আমাদের মেন টপিক না, আমাদের মেন টপিক গতি। তো গতির প্রকারভেদ জানলাম। কী প্রকারভেদ? দু প্রকার, চলন গতি আর আবর্তন গতি প্রকারভেদ। চলন গতির প্রকারভেদ জানলাম, চলন গতির প্রকারভেদ বা ধারণা আরও ইনডেপথে। চলন গতির ধারণা প্রকারভেদ জানলাম। চলন গতি কী প্রকারভেদ? সরলরৈখিক আর সরল চলন গতি আর বক্র চলন গতি। যদি কোনো বস্তু সরল রৈখিক পথে চলন গতি হয় তাহলে সেটা সরল চলন গতি, আর যদি কোনো বস্তু বক্রপথে চলন গতি সম্পন্ন করে তাহলে সেটা হলো বক্র চলন গতি। নেক্সট আমরা জানলাম আবর্তন গতি। আবর্তন গতি আমরা জানলাম, ওর প্রকারভেদগুলো দেখলাম। কী কী প্রকারভেদ? একটা হয় বৃত্তীয় গতি আর একটা ঘূর্ণন গতি। বৃত্তীয় গতিটা কি? যখন কোনো বস্তু বাহ্যিক একটা বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুটা চারিদিকে ঘোরে, বাহ্যিক একটা বিন্দু মানে বাইরের বিন্দু, সেটা হচ্ছে গিয়ে বৃত্তীয় গতি। আর ঘূর্ণন গতিটা কি? যখন কোনো একটা বস্তু নিজের মধ্যে একটা বিন্দুকে কেন্দ্র ধরে নেয় এবং সেটাকে কেন্দ্র করে নিজের অক্ষের ওপরই পাক খায়, সেটা হচ্ছে গিয়ে ঘূর্ণন গতি। নেক্সট আমরা জানলাম মিশ্র গতি।
মিশ্র গতিটা আমরা জানলাম। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি ক্লাস 9-এর বলগতি, স্থিতীয় গতির টোটালি ধারণাটা আমরা জানলাম। ওকে, তো আজকের ক্লাসের মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো জায়গায় তোমরা যদি বুঝতে না পারো, সেটা তোমরা কমেন্ট বক্সে করে দিও, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি ওটা সলভ করার চেষ্টা করব। ওকে, তো এরপরে আরও এই বাকি পার্টগুলো আসবে। তো আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এর টোটাল ক্লাসগুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো সেটা যদি তোমরা না দেখে থাকো, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক আউট করে নিও। ওকে, তো থ্যাংক ইউ স্টুডেন্টস।